শ্রীমঙ্গল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন, যাবেন মৌলভীবাজারের আয়োজনে। চট্টগ্রামের শিশু আয়াতকে 6 টুকরো করে হত্যা মামলার রায়, আসামি আবিরের ফাঁসির আদেশ, 1 লক্ষ টাকা অর্থদণ্ড। মুন্সিগঞ্জের গুলিবিদ্ধ শ্যামলকে ক্ষতিপূরণ দিতে আইজিপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ, 5 কোটি টাকার প্রশ্নে রুল। সরাসরি রাশিয়া থেকে 30,000 টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত সরকারের, সৌদি আরব থেকে 25,000 টন। আইনি প্রক্রিয়া ছাড়াই পুশিনের চেষ্টা করছে ভারত, হিউম্যান রাইটসের প্রতিবেদন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। স্বাগত নিউজ 24 সংবাদে, আর পুরো আয়োজনের সাথে আছি আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। দর্শক, সংবাদ শিরোনামে শুরুতেই যেমনটি জানিয়েছিলাম, মৌলভীবাজার সফরে আছেন প্রধানমন্ত্রী। সেখানে শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সরকার প্রধান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ঠিকভাবে বই কিনতে পারে না, পড়ালেখা করতে পারে না, এরকম 4 শ্রমিক পরিবারের যারা সন্তান, তাদের হাতে সরকারের পক্ষ থেকে, অর্থাৎ আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই, মানুষকে সহযোগিতা করতে চাই। প্রিয় ভাই বোনেরা, এটাই হচ্ছে বিএনপির রাজনীতি। আমরা দেশকে এগিয়ে নিতে চাই, দেশের ভাগ্য পরিবর্তন করতে চাই, মানুষকে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। প্রিয় ভাই বোনেরা, কিন্তু প্রিয় ভাই বোনেরা, আপনারা কি মনে করেন যেই কাজগুলো, যেই বিষয়গুলো আপনাদের চোখের সামনে দেখেছেন, আগামী 5 বছর বিএনপি এই কাজগুলো অব্যাহত রাখুক? আপনারা কি এটা চান? কে মায়েরা, আপনারা কি চান বাংলাদেশের সকল মায়েদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেই? আচ্ছা, ধন্যবাদ। পত্রিকাগুলো আমরা দেখছি, আমরা যে বাজেট উপস্থাপন করেছি সেই বাজেটের মধ্যে আমরা এই ফ্যামিলি কার্ডের জন্য অর্থ বরাদ্দ রেখেছি। আমরা যে বাজেট উপস্থাপন করেছি সংসদে, সেই বাজেটের মধ্যে আমরা কৃষক কার্ডের জন্য ফ্যামিলি বাজেট উপস্থাপন করেছি। সেই বাজেটে আমরা আমাদের দেশের ছেলেমেয়েরা, স্টুডেন্টরা যাতে স্কুল কলেজে ভালো করে লেখাপড়া করতে পারে, যাতে খেলাধুলার জন্য অর্থ বরাদ্দ রেখেছি। আমরা যে বাজেট পেশ করেছি জাতীয় সংসদে, সেখানে এই যে হাজার হাজার আপনারা মানুষ, সারা বাংলাদেশে যে কোটি কোটি মানুষ, তারা যাতে সঠিকভাবে চিকিৎসা পেতে পারে, সেই জন্য প্রত্যেক উপজেলা পর্যায়ে যে 50 বেডের হসপিটাল আছে, সেটিকে ইনশাল্লাহ আগামী 5 বছর আমরা 100 বেড করব। তার জন্য আমরা অর্থ বরাদ্দ রেখেছি, যাতে করে এলাকার মানুষ, উপজেলার মানুষ, গ্রামের মানুষ স্বাস্থ্য সেবা পেতে পারে, মিনিমাম স্বাস্থ্য সেবা পেতে পারে অন্তত। কিন্তু বাজেটের পরে নিশ্চয়ই আপনারা দেখেছেন, যেই বাজেটে আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জন্য অর্থ বরাদ্দ রেখেছি, অনেকে বলেছে সেই বাজেট বলে তারা মানে না। দেখেছেন না পত্রিকায়, সংবাদে? আবার অনেকে বলেছে যেই বাজেটে আমরা মায়েদের জন্য ফ্যামিলি কার্ডের অর্থ বরাদ্দ রেখেছি, কৃষকদের জন্য কৃষি কার্ডের বরাদ্দ রেখেছি, প্রতিবন্ধী মানুষ, শিক্ষার্থীদের জন্য অর্থ বরাদ্দ রেখেছি, যেই বাজেটে আমরা মানুষের স্বাস্থ্য সুবিধার জন্য অর্থ বরাদ্দ রেখেছি, সেই বাজেট নাকি চানাচুরের মতন। শুনেছেন এই কথা? কিছু কিছু লোক বলেছে। প্রিয় ভাই বোনেরা, যেই বাজেট জনগণের বাজেট, যেই বাজেটের মাধ্যমে, অর্থ বরাদ্দের মাধ্যমে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চাই, সেই বাজেটকে যারা চানাচুরের সাথে তুলনা করে, যেই বাজেটে আমরা জনগণের জন্য স্বাস্থ্য সুবিধার অর্থ বরাদ্দ রেখেছি, কৃষক ভাইদের জন্য অর্থ বরাদ্দ রেখেছি, যেই বাজেটে আমাদের সন্তানরা যাতে ভালোভাবে লেখাপড়া শিখতে পারে তার জন্য সর্বোচ্চ বাজেট রেখেছি, সেই বাজেটকে বলে তারা গণবিরোধী বাজেট। দেখেছেন না? তাহলে প্রিয় ভাই বোনেরা, আমরা যাতে এই দেশের যারা শিল্পোদ্যোক্তা আছে, যারা মিল ফ্যাক্টরি তৈরি করতে পারে, তার ফলে আমাদের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, সেই জন্য এই দেশে, বাংলাদেশে যে সকল দ্রব্য তৈরি হয়, একই দ্রব্য কেউ যদি বিদেশ থেকে আমদানি করে, তার উপরে আমরা শুল্ক বাড়িয়ে দিয়েছি, যাতে করে বাংলাদেশের মিল কলকারখানাগুলো রক্ষা পায়, যাতে করে সেই মিল কারখানাগুলো যদি চলে, তাহলে আমাদের
ছেলেমেয়েরা সেখানে চাকরি বাকরি করতে পারবে। একই জিনিস যদি বিদেশ থেকে আসে তখন আমাদের মিল কারখানা চলবে? বন্ধ হয়ে যাবে। সেই জন্য আমাদের মিল কারখানাগুলোকে আমরা প্রোটেকশন দিয়েছি, সেই ব্যবস্থা আমরা এই বাজেটের মধ্যে রেখেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা এই বাজেটের মধ্যে অর্থ বরাদ্দ রেখেছি এবং একই সাথে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চাল, ডাল, তেল, নুন, চিনি, এইসবের উপরে যে শুল্ক আগে ছিল, সেই শুল্ক আমরা, যে ট্যাক্স ছিল সেই ট্যাক্সও আমরা উঠিয়ে নিয়েছি যাতে জিনিসের দাম না বাড়ে। জনগণের কথা চিন্তা করে আমরা 60টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর থেকে আমরা শুল্ক প্রত্যাহার করে নিয়েছি এই বাজেটে। এখন প্রিয় ভাই বোনেরা, যেই বাজেটে 60টি পণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহার করে না হয়, সেই বাজেটকে একটি দল বলে গণবিরোধী বাজেট। এখন জনগণের জন্য যেই বাজেটে সকল ব্যবস্থা রেখেছি, সেই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা কি কখনো জনগণের বন্ধু হতে পারে? তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না প্রিয় ভাই বোনেরা। কাজেই যারা জনগণকে বিভ্রান্ত করতে চায় প্রিয় ভাই বোনেরা, সেটি সংসদের ভেতরেই হোক, সেটি সংসদের বাইরেই হোক, তাদের ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। কারণ এই সকল লোকেরা, এই সকল দলগুলো দেশে যদি অশান্তি করার সুযোগ পায়, তাহলে আমরা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করতে পারবো না। এই লোকগুলো, এই দলগুলো যদি দেশে অশান্তি সৃষ্টি করে, তাহলে এই যে আজকে প্রতিবন্ধী মানুষগুলোকে যে আমরা সহযোগিতা করলাম, এই যে গরিব ছাত্র স্টুডেন্টগুলোকে যে আমরা সহযোগিতা করলাম, এই যে আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর থেকে 60টি দ্রব্যের উপর থেকে যে আমরা ট্যাক্স তুলে নিতে পারলাম, এইটি আমরা তাহলে কন্টিনিউ করতে পারবো না। কাজেই যারা এসব কাজে বাধা দিবে, কি ব্যবস্থা করা উচিত তাদের বিরুদ্ধে? সতর্ক থাকতে হবে তাদের বিরুদ্ধে এবং জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি হচ্ছে জনগণের দল। যতবারই এই দেশে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যতবারই এই বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে, প্রত্যেকবার মানুষ ধানের শীষকে বিজয় করেছে। এবং এই যে মৌলভীবাজারের যতগুলো বড় বড় রাস্তাঘাট, স্কুল, কলেজ দেখেছেন, খোঁজ করে দেখুন, এগুলো সব বিএনপি মরহুম সাইফুর রহমান সাহেবের সময় এই কাজগুলো হয়েছিল। কাজেই প্রিয় ভাই বোনেরা, কথা সাফ কথা, যদি দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে হয়, যদি মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে হয়, কৃষক ভাইদের হাতে যদি কৃষক কার্ড পৌঁছে দিতে হয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটি আছে সেটিকে 50 বেড থেকে যদি 100 বেডে করতে হয়, যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা ঠিক রাখতে হয়, তাহলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কোনো ষড়যন্ত্র সফল হতে পারবে না। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, বাংলাদেশের গণতন্ত্রকে কেউ নষ্ট করতে পারবে না। বাংলাদেশের গণতন্ত্রকে কারা নষ্ট করেছিল আমরা সেটি ভালো করে জানি। আমরা দেখেছি দেশ স্বাধীনের সময়, দেশ স্বাধীনের আগে এবং পরবর্তী সময় গণতন্ত্র বিনষ্টকারী, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সবগুলো একসাথে ছিল। দর্শক, শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। এবারে আমরা একটু যেতে চাই মৌলভীবাজারের আরও একটি স্থানে, যেখানে ফ্যামিলি কার্ডের আরও একটি আয়োজন করা হয়েছে এবং সেখানে প্রধানমন্ত্রী যোগ দেবেন। সেখানকার খবরাখবর জানাতে যুক্ত হবেন আমাদের সহকর্মী শেখ সিরাজুল ইসলাম। সিরাজ, জানাবেন মৌলভীবাজারে প্রধানমন্ত্রী সফর ঘিরে আপনি কি চিত্র দেখছেন এবং কখন নাগাদ প্রধানমন্ত্রী আসলে উপস্থিত হতে পারেন? ধন্যবাদ নাফিজা। আসলে আপনি যেমনটি বলছিলেন, আসলে শ্রীমঙ্গল থেকে কিন্তু
কিছুক্ষণের ভিতরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন। প্রধানমন্ত্রীর জন্য কিন্তু অপেক্ষার গঞ্চে কিন্তু হাজার হাজার মানুষ। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আসলে কি পরিমাণ মানুষের সমাগম ঘটেছে এই মঞ্চে, এই মাঠে। আসলে বৃষ্টি অপেক্ষা করেও কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এই মঞ্চের দিকে মানুষ চলে আসতেছে ছাতা নিয়ে, কেউ ভিজে, মানে ম্যাক্সিমাম মানুষ কিন্তু বৃষ্টি কিন্তু প্রচুর মানুষের আগমনেও কিন্তু বাধা পড়েছে। আমি আর একটু জানিয়ে রাখি আসলে সিলেট থেকে যখন মৌলভীবাজার এবং শ্রীমঙ্গলে যান প্রধানমন্ত্রী তারেক রহমান, তখন কিন্তু রাস্তার দুপাশে কিন্তু হাজার হাজার মানুষ স্থানে কিন্তু জড়ো হন এবং প্রধানমন্ত্রী কিন্তু হাত নেড়ে কিন্তু মানুষকে শুভেচ্ছা জানিয়ে যান। আমরা মৌলভীবাজার হয়ে কিন্তু শ্রীমঙ্গলে গেছেন, সেখান থেকে কিন্তু এই মাঠেই আসবেন এবং রাজনগরের 152 জন মানুষকে কিন্তু ফ্যামিলি কার্ড প্রদান করবেন এবং প্রদান শেষে কিন্তু শ্রুতি সমাবেশে বক্তব্য রাখবেন এবং এখান থেকে শ্রুতি সমাবেশের বক্তব্যের পরেই কিন্তু তারেক রহমান স্থানীয় দুসাই রিসোর্টে কিন্তু যাবেন। সেখান থেকে কিন্তু তিনি বিকালে বা সন্ধ্যার দিকে কিন্তু সিলেটের উদ্দেশ্যে সড়কপথে যাবেন, সেখান থেকে ঢাকায় অবস্থান করবেন। আমি একটু বলে রাখতে চাই আসলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে। কিন্তু উৎসব মুখর পরিবেশে কিন্তু প্রধানমন্ত্রীকে গ্রহণ করার জন্য মৌলভীবাজারের এই মঞ্চে অপেক্ষা করছেন বিএনপি সহ মৌলভীবাজার তারেক প্রোগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। তো আমি নাসিফা। সিরাজ, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে 5 বছরের শিশু আয়াতকে হত্যার পর মরদেহ 6 টুকরো করার মামলায় আসামি আবির আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সঙ্গে 1 লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। বুধবার দুপুরে চট্টগ্রামের 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এই রায় ঘোষণা করেছেন। 2022 সালের 14 নভেম্বর চট্টগ্রামের ইপিজেড থানার নয়ারহাট এলাকায় হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে। পাশের একটি মসজিদে আরবি পড়তে গিয়ে নিখোঁজ হয়েছিল আয়াত। পরে তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ 6 টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়া হয়। এই মামলায় বিমা আদালত, মুখ্য আদালত আসামি মোহাম্মদ আবির আলীকে দণ্ডবিধি 302 ধারা মতে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং 1 লক্ষ টাকা জরিমানা অনাদায়ী আরো 1 বছরের সশ্রম কারাদণ্ড। মুন্সিগঞ্জের শাহাদাত হোসেন শ্যামলকে পুলিশের গুলি করার ঘটনায় পুলিশের মহাপরিদর্শক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার 2 বিচারপতির বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। ভুক্তভোগীকে 5 কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। 2019 সালে মুন্সিগঞ্জের কামারকান্দা এলাকায় পুলিশের চেকপোস্টে শাহাদাত হোসেন শ্যামলের পায়ে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। আর সে সময় শ্যামল ও তার বন্ধুরা অভিযোগ করেন কিছু বুঝে ওঠার আগেই শ্যামলের পায়ে গুলি করে। পরদিন শ্যামল সহ 6 জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করে পুলিশ। ওই বছরের 4 এপ্রিল শ্যামল ছাড়া মামলার অন্য 5 আসামি আদালত থেকে জামিনে বের হন। দীর্ঘ শুনানির পরে আজকে বিজয় 14 নম্বর কোর্ট অনারেবল জাস্টিস মিস্টার খিজির আহমেদ চৌধুরী এবং অনারেবল জাস্টিস মিস্টার জিয়াউল হক মহোদয়ের বেঞ্চ আজকে আদেশ দিয়েছেন এবং পাশাপাশি রুল জারি করেছেন এবং পাশাপাশি এই ভিকটিমকে 5 লক্ষ টাকার ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না সেটাও জানতে চেয়েছেন। সরাসরি ক্রয় পদ্ধতিতে রাশিয়া থেকে 30,000 টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সৌদি আরব থেকে আসবে 25,000 টন। সচিবালয়ে অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, দেশে প্রথমবারের মতো 2টি মুক্ত বাণিজ্য অঞ্চল করতে যাচ্ছে সরকার। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে দুবাইয়ে ফ্রি ট্রেড জোন বা মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন করেছে সংযুক্ত আরব আমিরাত। এতে ব্যাপক সাফল্য পেয়েছে দেশটি। এই সাফল্যে আফ্রিকার অনেক দেশের পর এবার মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন করতে যাচ্ছে বাংলাদেশ সরকারও। এজন্য মাতারবাড়ি ও চট্টগ্রাম বন্দরের কাছে 600 একর জমি বরাদ্দ নেওয়া হচ্ছে। সচিবালয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকার কেন এমন সিদ্ধান্ত নিল তার বিস্তারিত জানালেন বৈঠক শেষে ক্যাবিনেট সচিব। ব্যবসা
বাণিজ্যের প্রসার ঘটে, সেই কাজটা এখানে করার চেষ্টা করা হচ্ছে। তিনি জানান, চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপনেরও নীতিগত অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা। চীনারাও চাইবে যে তাদের সাথে তারা একসাথে করতে বলে, তাদের কালচারাল তারপরে ইকোনমিক আইডিয়াস গুডস একই রকম সেই এলাকায় থাকবে এবং আরো কুইকার হবে। এটা হবে আনোয়ারা উপজেলার ওখানটা কাছাকাছি আর কি। এছাড়া রাশিয়া ও সৌদি আরব থেকে মোট 55,000 মেট্রিক টন ইউরিয়া সার ও ভারত মহাসাগরের শেষের দ্বীপ রাষ্ট্র থেকে সালফিউরিক অ্যাসিড তৈরির কাঁচামাল কেনা নেওয়া হয়েছে। জুন জুলাই মাসের জন্য স্পট মার্কেট থেকে 2 জাহাজে জ্বালানি সংগ্রহের সিদ্ধান্ত। ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথডে ইউরিয়া সার আমদানি, এটা রাশিয়ার থেকে, যেটা আগে বললাম যেটা, সেটার সাথে আর একটা সৌদি আরবের সাথে আমাদের ইয়ে থাকে, সেটাও এই ওখান থেকে 19তম লটের 25,000 মেট্রিক টন ওখান থেকে আসতেছে। ওই যে সালফিউরিক অ্যাসিড তৈরি করে এটার কাঁচা মাল এগুলো আমদানির ব্যবস্থা হচ্ছে। একটা রাশিয়ার থেকে হচ্ছে, একটা সৌদি আরব থেকে হচ্ছে, একটা সিশেলস থেকে হচ্ছে। সরকারের 4 মাসে কাজের গতি নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব জানান, জনগণের জন্য কাজ করতে প্রশাসনের উপর স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। এইরকম অনেকগুলো ইস্যুস আছে, ভেরি কমপ্লেক্স ইস্যু। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। ভারত কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই মুসলমান বাঙালিদের বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে। বুধবার এক প্রতিবেদনে এমন অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির দাবি, পশ্চিমবঙ্গ রাজ্যে শুভেন্দু সরকার দায়িত্ব নেয়ার পর প্রায় 5,000 মানুষকে ফেরত পাঠানো হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও তুলেছে HRW। এপারে বিজেপি ওপারে বিএসএফ, এমন অবস্থায় সীমান্তের শূন্য রেখায় খোলা আকাশের নিচে কিছু মানুষকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্তে পুশিন ইস্যুতে ঢাকা দিল্লি সম্পর্কে চলছে চাপা উত্তেজনা। পুশিন নিয়ে বরাবরই উদ্বেগ জানিয়ে আসছে বাংলাদেশ। ঢাকার কঠোর অবস্থান, যাচাই বাছাই ছাড়া কাউকে বাংলাদেশি হিসেবে গ্রহণ করা হবে না। আর দিল্লির যুক্তি, অবৈধ অভিবাসন রোধ এবং সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিতে কড়াকড়ি জরুরি। ফলে নাগরিক পরিচয় যাচাই এবং প্রত্যাবাসন প্রক্রিয়াকে আরো স্বচ্ছ করার বিষয়টিও জোর আলোচনায় আসে বিজেপি বিএসএফ এর দিল্লি সম্মেলনে। এমন সময় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, মাত্র 1 মাসে জোর করে 5,000 মানুষকে ফেরত পাঠিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। সংস্থাটির অভিযোগ, ভোটার তালিকা থেকে বাদ দেয়া ও আইনি সুযোগ ছাড়াই এ বহিষ্কার প্রক্রিয়া চালানো হয়েছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। সীমান্তের জিরো লাইনে মানবিক সংকট নিয়েও উদ্বেগ জানায় সংস্থাটি। এ পরিস্থিতিতে ঢাকা দিল্লিকে এই ধরনের কার্যক্রম বন্ধের আহ্বান জানায় হিউম্যান রাইটস ওয়াচ। আসমা তুলি, নিউজ 24। পুশিন ঘিরে বিভিন্ন সীমান্তে উত্তেজনা থাকলেও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি এবং স্থানীয়রা। আরও খবর জানাতে আমাদের সাথে আমাদের সহকর্মীরা একে একে যুক্ত হবেন। শুরুতেই যাব কুড়িগ্রামে, রয়েছেন সহকর্মী হুমায়ুন কবির সূর্য। সূর্য, জানাবেন কুড়িগ্রাম সীমান্ত এলাকায় আজকের কি পরিস্থিতি? নাফিসা, আপনি যেটা বলছিলেন, কুড়িগ্রামে গত 4 দিন ধরে রৌমারী সীমান্তের 2টি পয়েন্টে 9 জন মানুষ মানবতারভাবে জীবনযাপন করছে। আমরা আজও খোঁজ নিয়েছি, এর মধ্যে বড়াইবাড়ির ভুন্দুর চরে 3 জন পুরুষ রয়েছে, তারা মোটামুটি সুস্থ রয়েছে। অপরদিকে গয়টাপাড়ায় যে 6 জন মানুষ রয়েছে, এই 6 জনের মধ্যে 4 জন একই পরিবারের, 1 জন নারী এবং 2টি শিশু, যাদের মধ্যে একটির বয়স 4 বছর এবং অপরটির বয়স 4 মাস। তো এই রকম 2টি শিশুকে নিয়ে খোলা আকাশে শূন্য রেখায় গত 4 দিন ধরে তারা অবস্থান করছে এবং স্থানীয় জনপ্রতিনিধিরা আমাকে জানিয়েছেন গতকাল রাতে বৃষ্টিপাত হয়েছে এবং দিনে তো তাপদাহ রয়েছে। এই রোদ এবং বৃষ্টির মধ্যে শিশুসহ এই নারীরা চরম অবর্ণনীয় কষ্টে আছে। স্থানীয়রা জানিয়েছেন যে বিএসএফ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের এদেরকে সহযোগিতা করেনি। বাংলাদেশ থেকে যারা আছে তারাই খাবার সহ পলিথিন দিয়ে তারা সহযোগিতা করছে। স্থানীয়দের দাবি, বিএসএফ এবং বিজিবি পর্যায়ে পুনরায় যদি পতাকা বৈঠকের মাধ্যমে একটা সমাধান করা যায়, তাহলে এই অবর্ণনীয় কষ্ট থেকে নারী শিশু সহ এই 9 জন রেহাই পাবে। এটাই তাদের একটা দাবি। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা একই খবর জানতে চলে যাব কুষ্টিয়ায়, সেখানে আমাদের সহকর্মী লালন রয়েছে। লালন, কুষ্টিয়ায় কি অবস্থা সীমান্তে জানাবেন?
কুড়িগ্রাম থেকে যেমনটি জানাছিলেন, কুষ্টিয়া সীমান্তের চিত্র কিন্তু একই রকম, যদিও আসলে সৈন্যরেখাতে এখন এই মুহূর্তে কোনো মানুষ অবস্থান করছেন না। তবে গত পরশুদিনকে সর্বশেষ যে 12 জন 3 দিন ধরে সৈন্যরেখায় অবস্থান করছিলেন তাদেরকে গত পরশুদিন সকাল 11টা 20 মিনিটের দিকে তাদের নিজেদের ভূখণ্ডে নিয়ে গেছে বিএসএফ। পাশাপাশি আমি স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেছি। স্থানীয় বাসিন্দারা বলছেন যে যেহেতু দৌলতপুর সীমান্তটি পদ্মা নদী বিদূষিত এলাকা, এখানে বেশ কিছু অংশ কিন্তু সীমান্তের কাঁটাতার নেই, যে কারণে খুব সহজেই কিন্তু পুশিন বা অনুপ্রবেশের ঘটনা আসলে ঘটতে পারে, যে কারণে স্থানীয় বাসিন্দারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি এবং তারা মন্তব্য করছেন যে আসলে বিএসএফ এবং পশ্চিমবঙ্গ সরকার যেভাবে বা যে পন্থায় মানুষকে সীমান্ত দিয়ে বাংলাদেশ ভূখণ্ডে পুশিন করছে, এটি কোনোভাবে আসলে মেনে নেওয়ার মতো না, এটি একেবারেই অমানবিক। কারণ এই পুশিনের ঘটনায় কিন্তু আসলে নারী, শিশু, পুরুষ সবাই রয়েছে, যাদেরকে আসলে জীবন হাতে নিয়ে তাদেরকে পাঠাতে হচ্ছে এবং তাদের জীবন কিন্তু ঝুঁকির মধ্যে পড়ছে, যে কারণে তারা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছেন যাতে সীমান্ত দিয়ে কোনো ধরনের মানুষ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে না পারে। আমি 47 বিজিবির যিনি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনির সাথে কথা বলেছি। তিনি বলছেন যে যেহেতু অরক্ষিত সীমান্ত রয়েছে দৌলতপুর সীমান্তে, যে কারণে আসলে বিজিবি সদস্যদের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং নতুন করে যাতে কোনো পুশিনের ঘটনা আসলে না ঘটতে পারে সেই ব্যাপারটি কিন্তু শক্তভাবে দেখভাল করা হচ্ছে। এবং তিনি বলছেন যে নতুন করে এই সীমান্ত দিয়ে কোনো পুশিনের ঘটনা ঘটেনি এবং তারা এইভাবে এই পন্থায় কোনো পুশিন তারা মেনে নিবে না বলে পরিষ্কার জানিয়েছেন। তো এই ছিল কুষ্টিয়া সীমান্ত থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসের কাছে। লালন এবং সূর্য, ধন্যবাদ আপনাদের। শিক্ষা কারিকুলামকে আরও প্রকল্প ভিত্তিক করার উপর গুরুত্ব দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। শিক্ষার্থীদের কর্মমুখী ও বাস্তবমুখী করে গড়ে তুলতে এই সিদ্ধান্ত বলে জানান তিনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে সেরিমনি অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেছেন তিনি। সাথে আরও জানিয়েছেন এবার বাজেটে শিক্ষার সর্বোচ্চ গুরুত্বের সাথে বরাদ্দও দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের আরও বেশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। মন্ত্রী বলেন শিক্ষা ব্যবস্থায় কোনো ধরনের দুর্বলতা রাখা যাবে না। উচ্চশিক্ষার পাশাপাশি কারিগরি ও দক্ষতা ভিত্তিক শিক্ষার উপর জোর দিয়েছেন তিনি। শিক্ষা ব্যবস্থায় কোন রকম দুর্বলতা এই সরকারের সময় না, অশান্তি বিরাজ না করে সেই জন্য প্রত্যেকটি বিষয়কে আমরা অ্যাড্রেস করছি। আমাদের হিউম্যান ক্যাপিটাল ডেভেলপ করতে হবে, আমাদের সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট করতে হবে, আমাদের দেশে এই সম্পদকে এক্সপ্লোর করতে হবে, আমাদের ম্যাক্সিমাম ইউজ করতে হবে। এবার মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন পর্যায়ক্রমে তিনি 5% পর্যন্ত উন্নত করবেন। প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানির বদলে জীবাশ্ম জ্বালানিকে বেশি সুবিধা দেওয়ার অভিযোগ করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। জ্বালানি রূপান্তর বাস্তবায়নে সরকারকে এখনই সবুজ আর্থিক নীতিমালা প্রণয়ন করতে হবে। বুধবার সকালে ধানমন্ডিতে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। সিপিডি বলছে গ্রিড আধুনিকায়ন ও বিদ্যুৎ সংরক্ষণ প্রযুক্তিতে বিদ্যমান আর্থিক বৈষম্য টেকসই রূপান্তরের বড় বাধা, তাই চলতি সংশোধিত এডিপিতে আরও নবায়নযোগ্য প্রকল্প অনুমোদন করা জরুরি। নবায়নযোগ্য জ্বালানির জন্য কিন্তু বাড়তি রাজস্ব, বাড়তি বরাদ্দ কিন্তু আমরা সেখানে দেখিনি। কিছু কিছু জায়গায় আমরা ইতিবাচক পরিবর্তন দেখছি, কিন্তু ওই যেটা বলেছিলাম যে রাজস্ব বৈষম্য, সেটা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। জীবাশ্ম জ্বালানিকে বাড়তি সুবিধা দেওয়া, এলএনজি কে সুবিধা দেওয়া, কয়লাকে সুবিধা দেওয়া, তেলকে সুবিধা দেওয়া, এই জায়গাগুলোকে কমানোর জন্য অনুরোধ করছি। নবায়নযোগ্য জ্বালানি কেন্দ্রিক যে ধরনের উদ্যোগগুলো, সেগুলো আরো বেশি ইতিবাচক ভাবে সেখানে প্রতিফলিত হবে, সেটি আমরা মনে করি। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। পুরো আয়োজনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।